রাত 1:45। মিনিট 10 হলো ঝড় কমেছে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার বুকে দ্রুত গতিতে চলছে একটি গাড়ি। অয়ন ড্রাইভিং করছে। ঝড়ের কবলে পড়ে টানা 2 ঘন্টা রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিছুক্ষণ আগে মাত্র গাড়ি চলার মতো পরিবেশ তৈরি হয়েছে খানিকটা। অয়ন আর চোখে তাকালো একবার শিয়ার দিকে, ঘুমিয়ে গেছে। ঝড় দেখে বার রেখেছিল শুধু হাউমাউ করে কান্না করা। অয়ন নিঃশব্দে হাসলো। কি বাচ্চা বাচ্চা লাগছে মুখটা, শান্ত লেগেছে। অথচ কে বলবে ঘুম ভাঙলে এ মেয়ে রণচণ্ডী রূপ ধারণ করবে। মেয়েটা বরাবর একটু জোরে শব্দ হলেও ভয় পেত। মনে পড়ে গেল তাদের প্রেম জীবনে অনেক কথা। বৃষ্টিতে কত শতবার ভিজেছে দুজনে, ঝড়ের বুকে জাপটে ধরে রেখেছে। হারিয়ে গেছে সেসব, হারিয়ে গেছে। ফোনটা সুইচ অফ হয়ে গেছে তার। আকাশকে যে একটু কল করে জানাবে তার উপায় নেই। তার উপর আজ সারাদিন মাকে একবারও কল করতে পারেনি। মাতৃদেবী নিশ্চয় রেগে গেছেন। পৌঁছাতে আরও 1.5 ঘন্টা লাগবে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার। আশেপাশে কোনো চা কফির দোকানের মতো রাতে পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। অথচ এখন তাকাতে অসুবিধা হচ্ছে তার। এই অবস্থা নিয়ে আরও এতক্ষণ ড্রাইভিং করা রীতিমতো অসম্ভব। আরও মিনিট 20 ড্রাইভ করার পর একটা টঙের ঘর দেখতে পাওয়া গেল। এত রাতে দোকান খোলা পাওয়া ভাগ্য বলা যেতে পারে। ধীরে সুস্থে গাড়িটা থামলো অয়ন। নেমে এগিয়ে এলো দোকানটার দিকে। কড়া লিকার চা দিতে বলে বসলো আধ ভেজা বেডটায়। জানতে পারলো ঝড় হয় দোকানি দেখতে এসেছিল। দোকানটা আছে নাকি ভেঙে চুরে গেছে। দোকান খোলার জন্য আসেনি, তবে অয়ন অনুরোধ করে চা বানাতে বসে গেল দোকানি। শিয়া ঘুম ভেঙে গেছে, পিট পিট করে তাকালো। এক মুহূর্তে কোথায় আছে নিজে সেটা বোঝার চেষ্টা করলো। গাড়িতে আবিষ্কার করলো নিজেকে। সাথে সাথে মনে পড়লো অয়নের সাথে ফিরছিল। মাঝ রাস্তায় ঝড় হাওয়াতে থমকে হয়েছিল গাড়িটা। বাইরে তাকালো, যেখানটায় গাড়ি থেমেছিল সেখানটায় নয়। সময় দেখলো 1:15 বাজে। অয়ন এই সময় গাড়ি থামিয়ে গেল কোথায়? সে আশেপাশে উঁকি দিল গাড়ির কাছ নামিয়ে। একটু দূরে একটা টঙের ঘরে আলো দেখতে পাওয়া গেল। সেখানটায় বসে আছে অয়ন। কিছুক্ষণ বসে রইল, নামবে কিনা ভাবলো। তবে গাড়ি থেকে নামলো সেও। এগিয়ে গেল টঙের দিকে। অয়ন শিয়ার পারফিউমের ঘ্রাণ পেতে পিছনে ফিরল। নেমে এলো সে। এই তো উঠেছিলাম আমি, গিয়ে বসো গাড়িতে, আসছি আমি বলে অয়ন উঠতে নিল। সে থামিয়ে দিল তাকে। আমি চা খাবো। অয়ন তাকালো তার দিকে, তবে কিছু বলল না। দোকানের দিকে তাকিয়ে ইশারা করলো আরও দুটো চা দিতে। তার হাতেরটা শেষ। সে দূরত্ব রেখে বসলো পাশে। অয়ন খানিকটা সরে বসলো। সে খেয়াল করলো সেটা না চাইতো বুকটা চিনচিন করছে। চুপচাপ চা খাচ্ছে দুজনে। অদূরে পাহাড়ি বাড়িঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, বেশিরভাগ অন্ধকার। তবে কিছু কিছু ঘর থেকে আলো দেখা যাচ্ছে। আশপাশটা যত শুনশান হওয়া দরকার ততটা লাগছে না কেন জানি। প্রিয়া বেশ কয়েকবার আর চোখে দেখলো অয়নকে। সামনে উদাস চোখে তাকিয়ে উদাসভাবে চায়ে চুমুক দিচ্ছে। একবারের জন্য তার দিকে তাকাচ্ছে না। বুকের ভেতরটা চিনচিন করছে। আহত হলো খানিকটা। মানুষটা নীরব, এড়িয়ে যাওয়া ভালো লাগছে না তার একদম। এমনটা হচ্ছে কেন? সেই তো চাইতো এতদিন দূরে থাকুক মানুষটা। কাছে আসতে চাইলে, কথা বলতে চাইলে রাগ করতো সে। সেদিন তো গায়ে হাত তুলেছে। তাহলে এখন যখন সত্যি দূরে দূরে থাকছে, তাহলে এত জ্বলে যাচ্ছে কেন বুকটা? অয়ন শিয়ার হাতটা খালি কাপটা নিয়ে এগিয়ে গিয়ে দাম মেটালো। সে উঠে দাঁড়ালো। অয়নের পকেট হাতড়ালো, শিয়ার দিকে তাকালো না। গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আবার কি? গিয়ে বসো, 10 মিনিটে আসছি আমি। সে কথা বাড়ল না, গিয়ে বসলো গাড়িতে। অয়ন নিজেও এসে সে গাড়ির কাছে, গাড়ির পিছনের সাইডে গেল। হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরলো একটা। শিয়া অয়নকে না দেখতে পেয়ে খোঁজার চেষ্টা করলো। গাড়ির কাজ নামাতে নাকে সিগারেটের উৎকট গন্ধ নাকে এসে লাগলো। চোখ মুখ কুঁচকে ফেলল। তার মানে সিগারেট খাচ্ছে অয়ন? মনটা মিইয়ে গেল তার। অয়ন কখনো সিগারেট ছুঁত না, ভুলো। এসব বাজে অভ্যাস তার কখনো ছিল না।
আর এখন তাকে তো মাঝরাতে বেশ কয়েকবার ড্রিঙ্কস করে মাতাল হয়ে ফিরতে দেখেছে, সেখানে সিগারেট আর এমনকি। মিনিট দশেকের মাথায় অয়ন আসলো, নির্বিকারভাবে গাড়ি ছাড়লো। আবার পিনপতন, নিস্তব্ধতা গাড়িতে। সে আজ অনেক কিছু জানতে ইচ্ছে হচ্ছে, জানতে চাইবে, উচিত, ভালো দেখাবে। যেখানে অয়ন এতদিন পাগলের মতো তার কাছে 5টা মিনিট সময় চেয়েছে কিছু বলতে, সেই তো সুযোগ দেয়নি। আজ কেন তবে তারই ইচ্ছে, জানতে ইচ্ছে হচ্ছে সব। আর কেনই অয়ন বা এত ইগনোর করছে তাকে? অবশ্যই এত বাজে ব্যবহারের পর আর কী বা আশা করা যায়। গাড়ির কাজ নামিয়ে দিল সে। হুড়মুড়িয়ে ঠান্ডা বাতাস এসে লাগলো, মাথায় ওড়নাটা নামিয়ে দিল, চুলগুলো উঠছে। অয়ন দেখলো সবটা, হাত কেঁপে কেঁপে উঠছে। কতদিন কাছে পাওয়া হয় না প্রিয় মানুষটিকে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরার সুযোগটা দেওয়া হয় না। আজ ইচ্ছে করছে, বড্ড ইচ্ছে করছে। আকাশ পলকহীনভাবে তাকিয়েছে সামনের ঘুমন্ত প্রেয়সীর দিকে। বিগত 3 ঘন্টা যাবৎ দেখে আসছে, গুটিসুটি মেরে বসেছিল সোফার উপর, গান শুনছিল আকাশের। কখন ঘুমিয়ে পড়ছে টেরই পায়নি। আকাশ মুগ্ধ হয়ে তাকিয়েছে। খোলা চুলগুলো ছড়িয়ে আছে সোফা জুড়ে, বাইরে মেঝে অবধি ছুঁয়ে যাচ্ছে। বাতাসে ক্রমাগত উঠছে, দমকা বাতাসে হাত পা একটু চেপে গায়ের ওড়নাটা হাতড়ে খুঁজতে চাইল। ঘুমের ঘোরে পেল না খুঁজে। আকাশ বুঝল পিয়ার শীত লেগেছে। থেমে যাওয়া ঝড় আবার উঠবে বোধহয়। উঠে গিয়ে বারান্দায় থাই গ্লাসটা আটকে দিল। এক নজর দেখতে প্রিয়াকে। সোফায় শোয়ার কারণে হাত পা মেলাতে পারছে না। স্কার্ট অনেকটা উঁচুতে উঠে গেছে, ফর্সা পা দুটো দৃশ্যমান হয়েছে। বিরক্ত মুখে ফুটে উঠছে একটু পরপর, মুখে কপাল কুঁচকাচ্ছে। আকাশ এগিয়ে গিয়ে ঝুঁকলো প্রিয়ার মুখের উপর, আলতো হাতে মুখের উপর ছোট এলোমেলো চুলগুলো সরিয়ে দিল, পা গলা তুলে নিল, শুইয়ে দিল বিছানায়। নরম বিছানা ওম পেয়ে মুখ স্বস্তির ছাপ দেখা গেল। ঘুমের ঘোরে মিষ্টি মিষ্টি হাসলো। আকাশ গায়ের উপর কাঁথা টেনে দিয়ে পাশে বসলো, খোলা চুলগুলো সুন্দর করে গুছিয়ে ফেললো। কেমন একটা অস্থির অস্থির লাগছে তার, ছুতে ইচ্ছে করছে মেয়েটাকে। হেলান দিয়ে বসলো প্রিয়ার শিওরে, হাত বুলিয়ে দিতে দিতে ঘন চুলে মাথা নিচু করে মুখ ডুবিয়ে দিল চুলে, ঘ্রাণ টেনে নিল। মাতাল মাতাল লাগছে। প্রিয়া হঠাৎই নড়ে উঠল। আকাশ দ্রুত সরে যেতে নিলে টান লাগলো প্রিয়ার চুলে। ঘুমের মধ্যে মৃদু আর্তনাদ করে উঠল প্রিয়া। ঘুমন্ত প্রেয়সীর মাতার করা কণ্ঠ আকাশের মস্তিষ্ক শূন্য করে দিতে চাইল এবার। অসহায় চোখে দেখল প্রিয়াকে, ঠোঁট কণ্ঠে কপাল কুঁচকে আছে। স্বাভাবিক হলো কিছুক্ষণের মধ্যে। আকাশের গলা শুকিয়ে আসছে, সরতে হবে তো এ মেয়ে থেকে। উঠতে গিয়ে খেয়াল করলো প্রিয়া তার শার্টের কলার চেপে ধরে আছে, উপরের বোতাম দুটো খোলা। ছাড়তে চেষ্টা করলো, প্রিয়া ছাড়ল না, বরং উল্টো আরো শক্ত করে চেপে ধরল। এলোমেলো ভঙ্গিতে টেনে আনলো কাছে। আকাশের দিন দুনিয়া এলোমেলো ঠেকেছে, মাথা ফাঁকা হয়ে আসছে। এ মেয়ে করছেটা কি? মারবে তাকে? খুন করে ফেলবে আজকে? এতদিন যা পাগলামি করছে, বোকামি করছে, কিন্তু এখন এই আবহাওয়া, এই অবস্থায় এত কাছে টানলে সে কিভাবে সামলে রাখবে নিজেকে? আবার হাত টেনে ধরল প্রিয়ার। এবার আর এক কাণ্ড করে বসলো মেয়েটা। আকাশে বারবার হাত ছাড়ানোর চেষ্টায় সে ঘুমের ঘোরে প্রচণ্ড বিরক্ত। হ্যাঁচকে ডানে আরও কাছে এনে ফেললো আকাশকে। কাঁধ হয়ে তাকায়। বেকাতে নিজেকে সামলাতে পারল না সে, একদম ঘেঁষে শুয়ে পড়ল প্রিয়ার পাশে। প্রিয়া ভালো মতো কাত করে মুখ গুজলো আকাশের খোলা প্রশস্ত বুকে। আকাশের শরীরে পুরুষালী শরীরের ঘানে বোধহয় টান খুঁজে পেল প্রিয়া। নাক ঘষল লোমহীন বুকে, চোখ মুখ খিচে বন্ধ করে নিল আকাশ। শরীর ঝিম ধরে গেছে এবার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিদ্রোহ করছে। খুব করে অন্য কিছু চাইছে এখন। প্রিয়া হাত মুঠো করে ফেলল। প্রিয়া সুন্দর করে কোমর জাপটে ধরে বুকের ভিতরে মুখ লুকিয়ে ঘুমেতে সে তলিয়ে গেল আবার। আজকের মতো অসহায় নিজেকে এর আগে কখনো মনে হয়েছে কিনা সন্দেহ। ঠিক এই অনুভূতি হয় জন্য মেয়েটাকে দূরে রাখে সে। বোকা মেয়েটা টের তো পায় না, বরং আরও এমন এমন ঘটনা ঘটায়। আকাশ যেন চৌধুরীর মতো শক্তপোক্ত চরিত্রের মানুষ নিমেষে ঢলে যায় এর সামনে। আকাশ চোখ বুজে মাথা ঠেকলো প্রিয়ার কপালে। মেয়েটা যদি জানতো আজকে কোন লেভেলে টর্চার করছে সে আকাশকে, স্বেচ্ছায় ধরা দিয়ে। খুন করে ফেলেছো তুমি
আমাকে জাস্ট খুন, মাথা থেকে পায়ের নখ অব্দি আন্দোলন করছে তোমাকে কাছে পাবার। দুনিয়ার সব আদর তোমাকে করতে ইচ্ছা করছে আমার, নিঃশ্বাস নিতে পারছি না আমি। কেন করছো এমন? আকাশের শরীর ঝাঁকি দিয়ে উঠেছে বারবার। প্রিয়ার পা ঘষছে আকাশের পাশে, আরও গুটি গুটি মেরে বিড়াল ছানার মতো ঢুকে যেতে চাইলো আকাশের ভিতর। আকাশ আলতো হাতে জড়িয়ে দিল প্রিয়াকে, প্রিয়া একইভাবে শক্ত করে জড়িয়ে দিল তাকে। আকাশ দীর্ঘশ্বাস নিল, চুলের ঘ্রাণ নিল প্রিয়ার, মুখ তুলল। আবছা আলোয় ঘুমন্ত পরীর মতো মুখটা দেখলো। ঝট করে চুমু খেয়ে বসলো কপালটায়। আবার এক নজর দেখলো স্থির দৃষ্টিতে, পুনরায় ঠান্ডা ঠোঁটজোড়া ছোঁয়ালো কপালে। এবার দীর্ঘ সময় আর ঠোঁট ছড়ানো না। এই বুকটা জ্বলে যাচ্ছে তার, শরীর টানছে প্রিয়াকে। আর 1 মিনিট এখানে থাকা যাবে না, নাহলে সেটাই হবে যেটা একদম হওয়া উচিত না এই অবস্থায়। এখন তো আরও নয়। আকাশ এবার অনেকটা জোর করে ছাড়িয়ে নিল নিজেকে, উঠে গেল বিছানা থেকে। হঠাৎ করে জড়িয়ে ধরায় উষ্ণ বুকটা সরে যেতে কাঁদো কাঁদো মুখ করে হাত টানল আশেপাশে, খুঁজল সে উষ্ণতার উৎস। আকাশ নেশাক্ত দৃষ্টিতে দেখল সবটা, আহত হলো। সময় হোক ম্যাডাম, এ বুকে জাপটে ধরে রাখবো প্রতিটা মুহূর্ত। আর রইল বাকি আপনার ওই শান্তির ঘুম, ওটা হচ্ছে না তখন। আমাকে সময়ে সময়ে পাগল বানানোর, বুকের অস্থিরতা না থামিয়ে উল্টে ঝড় তুলে দেওয়া, আমার বিছানায় আমাকে বন্দি বানানোর, সব কিছুর শোধ তুলব। একদিন ছটফট করবে আদর পেতে, আদর পেয়ে মিষ্টি যন্ত্রণায় আবার ছটফট করবে, তারপর আদর চাইবে। কথা দিলাম তোমার ওই আমাকে কাছে পাওয়ার, আমার তীব্র আদর পাওয়ার আকুল আবেদন করব আমি। সব দিনের হিসাব তোলা রইল ম্যাডাম। প্রিয়ার গায়ের উপর ভালো করে কাঁথা টেনে বাথরুমে ঢুকে গেল। ঘেমে শরীর ভিজে গেছে, জ্বলছে শরীরের ভিতর বাইরে। ঠান্ডা শাওয়ার নিল ঠান্ডা পানিতে। বেরিয়ে এলো প্রিয়া, এলোমেলো হয়ে শোয়া, নিঃশব্দে হাসলো। বেরিয়ে গেল রুম থেকে। রাতুলের ঘরের দরজা এসে ঠক ঠক করলো দরজা। রাতুল ঘুমায়নি, মুভি দেখছিল। এত রাতে দরজার শব্দে চমকে দরজা খুললো। খুলে অবশ্য আরও চমকালো, আকাশ এত রাতে তার ঘরে। আকাশ রাতুলের হা হওয়া চেহারা উপেক্ষা করে ঠেলে ঢুকলো ঘরে। রাতুল দরজা লক করে পিছন পিছন আসলো। ভেজা চুলগুলো হাত দিয়ে এলোমেলো করলো, পানি ঝরানোর চেষ্টা আর কি। তারপর গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। রাতুল হতবুদ্ধি হয়ে আছে, নিজেও গিয়ে উপুর হয়ে শুনল বিছানায়। ল্যাপটপে চলন্ত মুভিটা পজ করলো। অবাক গলা বলল, ঝড়ের রাতে ভূতের ভয় পাওয়ার মানুষ তো তুই না, কাহিনী কি? আকাশ চিত হয়ে শুনল, দু হাতে কপাল ঘষল। প্রিয়া? রাতুল বুঝলো না, প্রিয়ার কথা উঠলো কেন বুঝলাম না। প্রিয়া ঘুমাচ্ছে। কোথায়? আমার রুমে। রাতুল লাফিয়ে উঠল, নজর গেল আকাশের ভেজা চুলে। হা করে ফেলল, চোয়াল ঝুলে পড়ল তার। এক প্রকার চিৎকার করে বলল, আকাশ তুই মানে? ভাই কি করলি? বাচ্চা মেয়ে, ও গড, এই ভয়টাই হতো আমার। ও ঠিক আছে? আকাশ বোকা হয়ে তাকিয়ে রইল। রাতুল মাথায় চুল খামচে ধরে হাউতাস করছে। হাউতাস করছিস কেন আজব? তুই যেটা। আকাশের কথা শেষ করতে দিল না রাতুল, উচ্চ গলায় আর্তনাদ করে উঠল, হাউতাস করবো না মানে? বাচ্চা মেয়ে, তোদের বিয়ে হয়নি, তোদের বিয়ে হয়নি আকাশ। আগে চলে আসতি আমার রুমে মেয়েটা। আকাশ এবার স্পষ্ট বুঝতে পারলো রাতুল বোঝাতে চাইছে। পা দিয়ে সজোরে রাতে মিলল রাতুলের পায়ে। রাতুল বাঁকা হেসে গেল। ননসেন্স এর মতো আজে বাজে বকিস না তো রাতুল। তো কি বলবো, এত রাতে প্রিয়া তোর রুমে, তুই শাওয়ার নিয়ে এসে ক্লান্ত হয়ে শুনছিস। কি বুঝবি আমি গাধা? হ্যাঁ আমি গাধা। কি করছিস ভাই মেয়েটার সাথে? আকাশ চোখ ভয়ঙ্কর গরম করে তাকালো। তোর আমাকে এরকম মনে হয়? মনে তো না, তলে তলে তো তুমিও টেম্পু বা হেলিকপ্টার চালাও। আগে তো বুঝিনি। রাবিশ, ওই রাবিশ। আগে বল কি হয়েছে? আকাশ হতাশ চোখে তাকালো গাধা বন্ধুর দিকে। তিল থেকে তাল বানাতে সর্বদা রেডি থাকে, মাথা ভর্তি উল্টোপাল্টা চিন্তা এদের শুধু। খুলে বল সবটা। রাতুল হাঁপ ছাড়ল, নিজেকে ঠাস করে শুয়ে পড়ল আকাশের পাশে। বাঁচালি ভাই, আমি তো টেনশনে পড়ে গেছিলাম। কতই বা বয়স আমার বল? এখনই কেউ চাচু চাচু ডাকবে, 10 বছর যেতে না যেতে পার্টনার খুঁজে এনে চাচা শ্বশুর বানিয়ে দেবে, তার 10 বছর আবার দাদা শ্বশুর শুনতে হবে, ভাবতে পারছিস?
এখনো আমার বিয়ের বয়স হয়নি, ওদিকে তোর নাতি নাতনির দাদা দাগ শুনে ফেললে মান সম্মান কি থাকে বল। আকাশ পেটে ঘুষি দিল রাতুলের। রাতুল হো করে হেসে উঠল। ওদিকে অয়ন ভাই বোধহয় আসল ম্যাচ খেলছে। ভাই দেখ, সবাই তোর মতো নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় মাথায় নিয়ে চলে না। তোরা সব গোল করে ফেলছিস আর আমি সেটা বললে আমি খারাপ? বাবা শাট আপ রাতুল। অয়ন ভাইকে কল করেছিল, আমার ফোন চার্জ দেওয়া হয়নি। করেছিলাম, আসলে ঝড়ে আটকে ছিল। আসছে ঘন্টাখানেক লাগবে আরও। মাথা নেড়ে এক হাত কপালে রেখে চোখ বুজলো আকাশ। কিরে শাওয়ার নিয়ে ক্লান্ত লাগছে তোর? কি করছিস, ক্লান্ত কেন? আকাশ রাতুলের বাঁকা কথার মানে বুঝলো। রাতুল হাসছে, দাঁতে দাঁত চেপে তাকালো আকাশ। ঘুমাতে দে, মাথা খারাপ করিস না। রাতুল হো করে হাসলো। সে খুব ভালো করে জানে বিয়ের আগে আকাশ এমন কিছু করবে না যাতে প্রিয়ার অসম্মান হয়। আর যদি হয়েও যায় কোনো ভুল, সেটা সে সম্মানের সাথে সামলে নেবে। বন্ধুকে সে হাড়ে হাড়ে চেনে। সে এ ছেলে যত শক্তপোক্ত চরিত্রে আত্মসংযমী পুরুষ সে কম দেখেছে। কলেজ লাইফ থেকে শুরু করে কত শত মেয়ে পাগল সৌমির নামে তাদের এক ক্লাসমেট রীতিমতো আদা জল খেয়ে নেমে আছে বিগত কয়েক বছর। যা যা করা প্রয়োজন একজন পুরুষকে কাছে আনতে সব করেছে। তবুও আকাশ চোখ তুলে দেখেনি। নারী চেনে সে, কে সত্যিকারের অর্থে সম্মান পাওয়ার যোগ্য জানে সে। প্রিয়াকেও সম্মানটা আকাশেই তাই করে। মেয়েটা চটপটে চঞ্চল কিন্তু প্রাণবন্ত সাদাসিধে একটা মেয়ে। এমন মেয়েকে পাওয়ার যে কোনো পুরুষের ভাগ্য। আকাশটা ভাগ্যবান, তেমনি প্রিয় ভাগ্যবান। হালকা হাসে চোখ বুঝল সে। ঝড় জল থেমে গেছে অনেকটা। কটেজ থেকে আনুমানিক 20 মিনিট দূরে রয়েছে অয়ন আর শিয়া। গাড়ি চলছে আঁকাবাঁকা রাস্তার মধ্য দিয়ে, ফুল স্পিডে চলছে। মাঝরাত শুনশান রাস্তা। অয়ন বেশ ক্লান্ত, সারাদিনের পরিশ্রম শেষে আবার সারা রাত ধরে ড্রাইভ করছে। খাবার খেয়েছে সে সকালে। শিয়া নিশ্চুপ বসে আছে, ঘুমিয়েছিল বিধায় এখন আর চোখে ঘুম নেই। তাছাড়া অয়নকে পাশে রেখে সজ্ঞানে তার ঘুমানোর চেষ্টা করা বৃথা, ধরবেই না। তখন কিভাবে ধরছিল খোদাই জানে। আশ্চর্যজনকভাবে সারাটা রাস্তা পাশাপাশি এক গাড়িতে বসেও দুজনের মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। অয়ন আজ নির্বিকার। শিয়া অবাক হওয়ার চূড়ান্তে। হঠাৎ কি খেয়াল হলো শিয়ার? ডেকে বসলো অয়নকে। অয়ন ডাক দিয়ে নিজে বেয়াক্কেল হয়ে গেল। কেন ডাক দিল সে? অয়ন অবাক হয়েছে বৈকি। এমন আকুল কণ্ঠস্বর শোনেনি কতদিন। না কত বছর বলা যায়। ড্রাইভিং করতে থাকা হাত কেঁপে উঠল। ফট করে তাকালো শিয়ার দিকে। গাড়ির গতি কমে এলো বেশ খানিকটা। সে কীভাবে বলবে ভেবে পেল না। আমতা আমতা করলো খানিকটা, তারপর স্বাভাবিক গলায় নিজেকে, গলার নরম গলা বলে, শুনেছিলাম অ্যাব্রোড সেটেল হবে শাওনি। সারা রাত পর প্রথম কথা এটা হতে পারে আশা করেনি অয়ন। দৃষ্টি রাস্তায় রেখে বলল, সেরকম কিছু ভাবিনি। সে অবাক হয়, কারণ তার স্পষ্ট মনে আছে তাকে জানানো হয়েছিল অয়ন লন্ডন শিফট হয়েছে, ওখানে সেটেল হবে। তবে মুখে সেসব বলল না, অস্ফুট স্বরে বলল, ও। অয়ন এক নজরে দেখল শিয়াকে। তুমি তো লয়ার স্টুডেন্ট, অ্যাডভোকেট হতে চাইতে, প্র্যাকটিস করলে না কেন? এই জবে ঢুকলে কেন? কড়া হয়ে ওঠেনি। আবার নীরবতা গাড়ির ভিতরে। দুজনে কিছু বলতে চাইছে হয়তো। সে আবার মুখ খুলল, সরি। কেন? সেদিন তোমার সাথে বাজি ভেব করে ফেলেছিলাম, মাথা ঠিক ছিল না। গায়ে হাত। অয়ন থামিয়ে দিল। ওসব মনে রাখতে নেই, দোষটা আমার ছিল। অয়ন, এ আকুল ডাকে বারবার বুক কেঁপে উঠছে অয়নের। ইচ্ছে করছে বুকের ভিতরে জাপটে ধরতে। আর একবার মেয়েটাকে এভাবে ডাক দিলে সে সত্যি সেটাই করবে। তাই তাড়াহুড়ো করে নিজেই কথা তুলল, রাতুলরা কক্সবাজারে পিকনিকের আয়োজন করছে, প্রিয়াকে জানিয়েছ? থমকে রইল শিয়া। সে অন্য কিছু বলতে চাচ্ছিল, তবে মাঝখানে এই কথার অপ্রস্তুত হয়ে গেল সে। ধীর গলা বলল, সময় পেলাম কই, বাসায় গিয়ে কাল সকালে বলবো। খুশি হবে খুব, তাই না? হ্যাঁ খুব। ওর তো পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে, শুধু সমুদ্র তো তুমি পছন্দ করো। সে চমকে উঠল। অয়নের মনে আছে কত প্ল্যান করতো একসাথে সমুদ্র দেখতে যাওয়া। তোমারও তো পছন্দ, ওই আর কি। এখন নেই? অয়ন নিঃশব্দে হাসলো। হাসছো যে এমনি। আমার পছন্দ এত দ্রুত পরিবর্তন হয় না, তাই। সমুদ্র এখন পছন্দের তালিকায় রয়েছে, গেছে দুর্ভাগ্যবশত আর অনেক কিছু। সে কেঁপে উঠল, বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তোমার বিয়ের কথা বলেছিলে, কবে করছো বিয়ে? শিয়া অয়নের প্রতিটা কথায় চমকে চমকে উঠছে। এমন এমন প্রসঙ্গ তুলছে বারবার। বিয়ের কথাটা শুনতে মুখটা ভীষণ মলিন হয়ে উঠল।
বাবা মা ফিরলে কবে ফিরবেন? সবে 5 মাস হলো, আরও 2.5 বছর। এত দেরি? বুড়ো হয়ে যাবে তো। অয়নের বলার ভঙ্গিতে সে হেসে ফেলল শব্দ করে। অয়ন মুগ্ধ চোখে দেখলো হাসিটা। ইস, কতদিন পর দেখলো এই হাসিটা। হাসতে ভুলে যাওয়া এই মেয়েটা কি করে জানে ওরে হাসিতে কারো বুকের ভিতরে এক সমুদ্র ঢেউ উতাল পাতাল শুরু করে দেয়? জানে না, জানলে হয়তো ওই মুখের হাসি কখনোই মলিন হতো না। একটা সময় ঘন্টার পর ঘন্টা কেটেছে ওই মুখের দিকে অনিমেষ তাকিয়ে থেকে। সে রাজ্যের গল্প করত, আর সে মন্ত্রমুগ্ধের মতো শুনত। সে যেন এক বাধ্য শ্রোতা। কেন হারিয়ে গেল সেসব? কেন যন্ত্রণা স্মৃতি মলিন হলো সে সুখস্মৃতিতে? কেন সে আমি কিন্তু আজও তোমাকে ভালোবাসি। বিস্ময়িত চোখে তাকালো শিয়া। এই কথাটা এই মুহূর্তে সে কল্পনা করতে পারেনি, একদমই করেনি। হেলান দেওয়ার থেকে সোজা হয়ে গেল। শীতদারবে শীতল অনুভূতি নেমে গেল। অয়ন বুঝল শিয়ার আশ্চর্যতা। হঠাৎ গাড়ি থামলো। সিট বেল্ট খুলে কাঁধ হয়ে ঘুরে বসলো শিয়ার দিকে। শিয়া অবাক চোখে তাকিয়েছে। অয়নের চোখে তৎক্ষণাৎ পানি জমে গেছে, লাল হয়ে গেছে চোখ জোড়া। অসহায় গলে বলল, খুব ভালোবাসি। কি সহজে স্বীকারোক্তি! শিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কান্না আটকে দায় হয়ে গেছে। কথা আটকে আসছে যেন। কি বলবে বুঝতে পারছে না। অয়ন ইতস্তত করে হাত বাড়িয়ে পায়ের উপর রাখা শিয়ার হাত টেনে নিজের হাতের মুঠোয় নিল। অয়নের ঠান্ডা হাতের স্পর্শে মাথা ঝিমঝিম করে উঠল তার। নিচু করা মাথা তুলল অয়নের দিকে। দুজনের চোখ আর বাত মানতে চাইছে না। আজ কেন যেন সব সত্যি জানতে ইচ্ছে করছে। সব রাগ অভিমান ভুলে সামনের মানুষটার শেষ কৈফিয়তটা শুনতে ইচ্ছে করছে। শিয়া, আমাকে ছেড়ে চলে গেলে কেন? আমি পাগল হয়ে গেছিলাম জানো। তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি, পাইনি। আমার কথা, আমাদের ভালোবাসার কথা কেন একবার ভাবলে না? কেন বলে গেলে না? আমি কি এমন করছিলাম যার জন্য এত বড় শাস্তি দিয়ে গেলে আমায়? সে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল অয়নের হাতের উপর। ফুপিয়ে উঠল কান্নায়। অয়ন আবার বাচ্চাদের মতো হাত ঝাঁকালো। আজও বলবে না? সে এবার মাথা তুলালো, আলগোছে হাত ছাড়িয়ে নিল নিজের। যন্ত্রণাময় অতীত ভেসে উঠল চোখের সামনে। যে অতীত ক্রমে এতটাই, যেখানে আর কিছুর কৈফিয়ত সে সময় নেওয়ার রুচি হয়নি। আজ কেন জানতে চেয়েছ? 6 বছর আগে আপনাকে পাইনি কেন? আমাকে পাওনি? আমাকে? আমি তোমাকে পাইনি শিয়া। সে বিদ্রূপের হাসি হাসলো। আজও আপনি মাথা নোয়াবেন না চৌধুরী সাহেব? তুমি কারণ বলো। আমি দোষী হলে মাথা নব, অবশ্যই নব। আজ অবধি কারণ কেন বলছো না? কেন চলে গেছিলে সেদিন? আমার ফিরে আসা অবধি কেন ধৈর্য হলো না তোমার? ফিরে আসতেন, আসতেন ফিরে। যেমন এখন এসেছেন 6 বছর পর। যা ক্ষতি হওয়ার সেটা তো সেদিনই হয়ে যেত। তারপর আপনার ফেরার কি আসে যায় আমার? একতরফা দোষ আজও দিয়ে যাচ্ছ আমার দিকটা। তখন আমি বলতে পারি, যখন আমি জানবো তোমার ওই অভিযোগটা ঠিক কোন জায়গায়। এবার আত্মসম্মানে চোখ জ্বলজ্বল করে উঠল শিয়া। মুখে কাঠিন্য ফুটে উঠল। যেদিন আমার আর আমার বোনের শরীরে যখন পিশাচের নোংরা হাতের স্পর্শ পড়েছিল, কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল আপনার ভালোবাসা? অয়ন চুপ করে রইল খানিকক্ষণ। এটা ওর অভিযোগ এটা? কারণটা আমি বলি। সেদিন যা হয়েছিল আপনার সম্মতি হয়েছিল। আপনি সামনে আসবেন কি করে? তাহলে ভুল ভেঙে যেত তো আমার। অয়ন স্তম্ভিত হয়ে রইল। তার নির্দেশ সে এটা বিশ্বাস করছে? তাহলে রকি যে সেদিন বলেছিল সেটা মিথ্যে ছিল না? সে একথা বিশ্বাস করে তার থেকে এতদিন দূরে সরে গেছিল? অসহায় হাসি হাসল অয়ন। সেদিন একবার যদি পিছন ফিরে দেখতে পারত, হয়তো আমার রক্তাক্ত দেহটা দেখতে পেতে। কোথায় ছিলাম আমি জানতে পারতে। ট্রামের ধাক্কায় গুড়িয়ে যাওয়া বুকের পাঁজর চোখে পড়তো তোমায়। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। অয়ন আচমকা এক টানে ছিঁড়ে ফেলল নিজের শার্টের বোতামগুলো। হ্যাঁচকা টানে 4টা বোতাম ছিঁড়ে পড়ে গেল। দৃশ্য মনে হলো সুঠাম বক্ষ। কিন্তু এ কী হাল! সে হতবন্ধ হয়ে গেল। বিশাল বিশাল দাগ, সেলাইয়ের দাগ। পুরো বুকটা ক্ষতবিক্ষত। ডানে বাঁয়ে আড়াআড়ি শুধু দাগ আর দাগ। ঝরঝর করে কেঁদে ফেলল সে। নিয়ন্ত্রণহীনের মতো ডান হাত ছোঁয়ালো বুকটায়। অয়নের চোখ বন্ধ করে নিল। বুকের উপর রাখা শিয়ার হাতটা চেপে ধরল, ছাড়িয়ে আনলো সেখান থেকে। শার্টের অংশ হাতে দুপাশে সরিয়ে দিল আরও। বুকের এই কাটা দাগটা দেখছো না? কেন দেখছো? সে অপলক তাকিয়ে রইল। কান্না থামছে না। অবাক হচ্ছ? 33টা সেলাই এখানে, 5টা পাঁজর ভাঙা। কবে হয়েছিল জানো?
তোমাকে আর প্রিয়কে যখন ওরা চোখ বেঁধে গাড়িতে তুলছিল, আমি অসহায়ের মতো চোখ বুজছিলাম। যাদের হাতে পড়েছিলাম জানতাম তোমাদের নিস্তার নেই। গাড়ির ধাক্কায় রক্তাক্ত জ্ঞান হারানোর আগে যন্ত্রণায় কাতরাচ্ছিলাম আমি তখন রাস্তায়। যতটা না ব্যথা, তার থেকে 10 গুণ তোমাদের বাঁচাতে না পারা আক্ষেপ। ওঠার অবস্থায় ছিল না আমার তখন। আল্লাহর কাছে কী চেয়েছিলাম জানো? তোমাদের সুরক্ষা করার ভাগ্য। যদি আল্লাহ আমার কপালে লিখে না রাখতেন, ওদের হাত থেকে তোমাদের সম্মান ইজ্জত সহ বাঁচিয়ে আনার ভাগ্য যদি আমার না থাকে, এ চোখ বোঝাই যেন আমার শেষ চোখ বোঝা হয়। আমি বেঁচে ফিরে জানতে পারি আমার বউ, আমার বোনের ইজ্জত নেই। নিজেকে শেষ করে দেওয়ার মতো মহাপাপ করতে আমি দুবার ভাববো না। খোদা আমার কথা রেখেছেন, তোমাদের সম্মান আল্লাহ হেফাজত রেখেছেন, আর তাই আমি হয়তো বেঁচে আছি। আমার ভালোবাসা মিথ্যে ছিল না শিয়া, আর না তো তোমার প্রতি আমার সম্মান। চোখের সামনে যা হয় তা সবসময় সত্যি হয় না। অয়ন তীব্র আক্ষেপের কণ্ঠে কথাগুলো বলে থামল। সে হেঁচকে তুলে কাঁদছে, চোখ মুখ ফুলে গেছে। এরই মধ্যে বিস্ময়মাখা চোখের শুনছে সবটা। আজ কেন প্রতিবাদ করতে ইচ্ছে হচ্ছে না? বলুক লোকটা, সবটা বলুক। তার মনে সব দ্বিধা দূর হোক। এই জাহান্নামের মতো যন্ত্রণা মনে রেখে বাঁচা যায় না। তার থেকে মন পরিষ্কার হোক সবটা। অয়ন দুই হাতে মুখ ডলল, চুলগুলো খামচে ধরে পিছন দিকে ঠেলে দিল। আর বাকিটা শোনা হলো তাহলে। সেদিন কে বাঁচিয়েছে তোমার? কে? তোমার বাবা? তোমার বাবার বন্ধু? তারা ওখানে কোত্থেকে আসলো জানতে চাও না? আমি ওখানে কেন ছিলাম সেটা জানতে চাও না? সে হালকা মাথা নাড়ল, চায় সে জানতে। অয়ন দুবাহু ধরে ঝাঁকিয়ে উঠল, কঠিন গলায় চিৎকার করে উঠল, এত এত জানতে চাওয়া, এত এত প্রশ্ন মনের মধ্যে কবর দিয়ে, আমার মনের মধ্যে এত প্রশ্নের জন্ম দিয়ে, সবটার উত্তর খুঁজে আমাকে খুঁজে না নিয়ে কেন হারিয়ে গেছিলে ড্যামেট? এতগুলো বছর নষ্ট করলে ওই অন্যের কথায়। আমার উপর এতটুকু বিশ্বাস ছিল না তোমার? সে কি বলবে, কি বলার আছে তার? সত্যি তো রকির মতো বাজে ছেলে বলল তারা অয়নের কথায় এসব করেছে, আর সে মানল বা কীভাবে? সে সময় নিলয় বাবা, অজগর আঙ্কেল, ওই তো তোর বাবাকে খবর দিয়েছিল তাদের এভাবে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। অজগর আঙ্কেল বলেছিল অয়ন সেখানে ছিল রকিদের সাথে। আর সেই ভয়েস রেকর্ড, অয়নের কণ্ঠ। কেন বিশ্বাস করতো না সে? তারপর তো কতগুলো দিন সেই পুরনো সিমটাই ব্যবহার করতো। কই, একবারও তো অয়ন কল করেনি। টানা 2 মাস সব প্রমাণ অয়নের বিরুদ্ধে দেখার পর শেষ একবারও জানতে চেয়েছিল অয়নের মুখে সবটা। অয়ন কেন যোগাযোগ করেনি তখন? কেন করেনি? সেদিন তোমরা বাড়ি যাচ্ছিলে, আমি তোমার বাবার কাছ থেকে সসম্মানে তোমাকে নিয়ে আসতে, তোমরা আমার বিয়ের প্রস্তাব দিতে। ভেবেছিলাম আমাদের অ্যানিভার্সারির দিন এমন একটা সারপ্রাইজ পেয়ে তুমি খুশি হবে। মাঝ রাস্তায় হঠাৎ আমার কাছে একটা কল আসে। কার কল জানো? রকি। চেনো তো? আমি রাস্তার গাড়ি সাইডে ওর বাজে বকা শুনতে থেকে। শুধু যেগুলো বিশ্বাস করছো আমাকে সেগুলো আগে থেকে জানিয়ে দিচ্ছিলে। অথচ আমি জোর করে বলছিলাম সেদিন, আমার শিয়া আমাকে কখনো ভুল বুঝবে না। হঠাৎ বেশ খানিকটা দূরে চিৎকার চেঁচামেচি আওয়াজ পাই। চমকে দেখি সেদিকে তোমাকে আর প্রিয়কে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে ওরা। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেওয়ার আগে একটা ট্রাক এসে ধাক্কা দেয় আমার গাড়িটা। আমি নিশ্চিত ছিলাম সেদিন আমার মৃত্যু। কয়েক মিনিট জ্ঞান ছিল না বোধহয়, ওঠার মতো সামর্থ্য ছিল না। খোদার রহমতে জাস্ট তোমার বাবাকে একটা কল দিতে পেরেছিলাম। তবে সে তোমার বাবা ছিল না, তোমার সেই অজগর আঙ্কেল ছিল। তোমার বাবা তখন ছিলেন না সেখানে। আমি তোমাদের লোকেশন জানিয়ে জ্ঞান হারাই, লন্ডনে যাই। তবে সজ্ঞানে না, ট্রিটমেন্টের জন্য। 1.5 মাস কোমায় ছিলাম আমি। যখন জ্ঞান ফিরে পাগলের মতো খোঁজ করি তোমাদের। আকাশ জানে তুমি ঠিক আছো, চলে গেছো। তারপর থেকে পাগলের মতো খুঁজে বেড়াই, পাগলের মতো। দাঁড়াও, তোমার তো আবার আমার কথা বিশ্বাস হয় না, প্রমাণ দেই। অয়ন ঝটপট নিজের ফোন বের করে রকির সাথে তার কল রেকর্ড, তার বাবার নাম্বার, এ অজগরের কথা, এমনকি রকির পুলিশের কাছে স্বীকারোক্তি সবটা দেখায়। সে বিস্ফোরিত নয়নে একের পর এক সব প্রমাণ চমকার উপর চমক দিচ্ছে। অজগর আঙ্কেল তাদেরকে জানিয়েছিল অয়নি। সে 2 হাতে নিজের মাথার চুল খামচে ধরল। অসহ্য যন্ত্রণা হচ্ছে। কী করছে এসব? পাগলের মতো। যা চোখে দেখা সবটাই সত্যি হয় না। সেদিন আকাশের বলা কথাগুলো মাথায় ঘুরতে লাগলো তার।
অপরাধ বোধ মরে যেতে ইচ্ছে হচ্ছে। আজকে তার চোখের সামনে সব অন্ধকার লাগলো তার। কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারালো সে। অয়ন চমকে দু হাতে জড়িয়ে নিল শিয়াকে। যান, এই যান শিয়া। বোতল থেকে পানি নিয়ে ছেটালো চোখে মুখে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরল তার। চোখ মেলামাত্র হু করে কেঁদে উঠল। অয়নের থেকে ছাড়িয়ে নিল নিজেকে। আমাকে ধরবেন না, আমার যোগ্যতা নেই তোমার ভালোবাসা পাওয়ার। আমি কিভাবে পারলাম আমার ভালোবাসাকে অবিশ্বাস করতে? ছি, কে বলেছে যোগ্যতা নেই? না থাকলে অয়ন মেহনাজ চৌধুরী এখনও তার শিয়াকে ভালোবাসে। পাগলের মতো 6 বছর ধরে খুঁজে বেড়েছি। আমার জানটা পবিত্র, ফুলের মতো পবিত্র। আমাদের ভালোবাসা পবিত্র না হলে খুঁজে পেতাম আমার জানকে। আমার দোষ আমার। অয়নের মুখে অসত্য ফুটে উঠল। দু হাতে জাপটে বুকের মধ্যে আগলে নিল তাকে। মাথা চেপে ধরল বুকের উপর। সে সরে যেতে ছটফট করলো। সে একে ছাড়ল না। অয়ন চুলে বিলি কেটে চুমু খেয়ে স্মৃতির উপর। কান্নায় ভিজে যাচ্ছে অয়নের উন্মুক্ত বুকটা। সে বৃথা ছাড়া পাওয়ার চেষ্টা ফেলে ছাড়িয়ে নিল অয়নকে। 6 বছরের মান অভিমান, ভুল বোঝাবুঝি ধুয়ে মুছে যেতে দিচ্ছে দুজনে। অয়নের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল সে স্মৃতিতে। সে মুখ তুলল অয়ন কাছে। দু হাতে আজলে ধরল অয়নের মুখটা। কান্না থামিয়ে বলার চেষ্টা করলো, আই এম সরি। কান্নার তোরে কথাগুলো আটকে আটকে আসছে। সে এক নজর তাকালো অয়নের ক্ষতবিক্ষত বুকটায়। হাত বুলালো, উন্মাদের মতো চুমু খেলো সেখানটায়। অয়ন তার জানের পাগলামি দেখে হাসলো। দু হাতে মুখটা তুললো, কপালে দীর্ঘ চুমু খেলো। কান্না থামাও জান, হয়েছে এবার। আমি আমি নিজেকে কখনো ক্ষমা করতে? চুপ কিসের ক্ষমা? কার কাছে ক্ষমা? আমি তুমি আলাদা, কেন ক্ষমা চাইছো? আমি চেয়েছি তোমার ক্ষমা? তুমি আমার, পুরোটা আমার। তোমার ভালো মন্দ ভুল চুক সবটা আমার, সবটা। আমি তোমাকে কখনো ভুল বুঝিনি। বুঝলে খুঁজে বের করতাম, পাগলের মতো পিছু পিছু ছুটতাম। সে আবার জাপটে ধরলো অয়নের গলার, মুখ লুকালো। অয়ন যতই বলুক সে নিজেকে এত সহজে ক্ষমা করতে পারবে না, কিছুতেই না। অয়ন হঠাৎ ঝট করে সামনে টেনে সোজা করলো শিয়াকে। ডান হাত গলিয়ে দিল শিয়ার ঘাড়ে, বাঁ হাত চেপে দিল কোমরে। শক্ত করে ঘাটটা ধরে হ্যাঁচকা টানে তার ঠোঁটে ঠোঁট ডুবলো শিয়ার ঠোঁট। আচমকা আক্রমণে সে আশা করেনি। অয়নের ঠান্ডা হাতের স্পর্শ ঘাড়ে শিরশির করে উঠল। বড় বড় চোখ তাকলো। অয়ন মৃদু আদর অবধি সীমাবদ্ধ থাকলো না, ধীরে ধীরে গভীর হলো। উন্মাদের মতো অবাকের পাট চুকিয়ে নিজের অজান্তে অয়নের সাথে সায় দিল শিয়া। এত বছর জমানো আদর কি আর এত অল্পতে ফুরায়? মিনিট পাঁচেক পর যন্ত্রণা ছটফট করল শিয়া। অয়ন রীতিমতো সে মোচড়ামুচড়িতে ছেড়ে দিল এবার। চোখ বুজে কপালে কপাল ঠেপল। দুজনে হাঁপাচ্ছে, ঠোঁট জ্বলছে তার। অয়ন তাকালো না। সে লজ্জায় নুয়ে পড়তে যাচ্ছে। বাঁকা হাসি জড়িয়ে নিল বুকের মধ্যে। এত বছরের বুকের ভিতর জ্বলন্ত আগুন আজ নিভল অবশেষে। রাতুল ঘুমিয়ে পড়ছে অনেকক্ষণ। এই অবস্থায় আকাশের ঘুম ধরা সম্ভব? ইচ্ছে তো ছুটে গিয়ে তার বিছানা দখল করে থাকা ওই বোকা বেয়াদব অবুঝ মেয়েটাকে আচ্ছা একটা শিক্ষা দিতে, দুনিয়া ভোলানো আদর দিতে। কিন্তু সেটা পারলে তবে তো। হাত পা বাঁধা, খোদা জানে এমন নিজেকে আর কতদিন হাতকড়া দিয়ে বন্দি করে রাখবে। মেন দরজা খোলার শব্দ পাওয়া গেল। নিশ্চয় অয়ন ভাই এসেছে। রিয়ান রাকিবদের গাড়ি উপর ঝড়ের ডাল ভেঙে পড়ে স্থানীয় এক হোটেলে উঠেছে তোরা, সুতরাং আসার সম্ভাবনা ওদের নয়। আকাশ উঠে বসল। রাতুলের ঘুম বড্ড পাতলা। একটু শব্দ বা নড়াতেই ঘুম ভেঙে যাওয়ার স্বভাব তার। কেউ এসেছে? আকাশ মাথা নাড়ল। ভাইয়া শিয়া বোধহয়। থাক দেখে আসি। ভয় পাবি না তো আবার একা একা? এই শালা আমাকে বাচ্চা মনে হয় তোর? রাতুল বাঁকা হাসলো। আজকের জন্য বাচ্চাই ধরে নে। ভয় যে পেয়েছিস, আজকে স্বীকার করতে দোষ কি? মেরা জিদ দোষ হোক সে এক নারী দেখে, তবুও ভয় তো ভয়। আকাশে রেহানা চৌধুরী এক নারীর ভয়ে নাহিয়ান মির্জা রাতুলের ঘরে আশ্রয় নিয়েছে। বড় হেডলাইন হবে কিন্তু। করতে বলবো নাকি? আকাশ দাঁতে দাঁত টিপে তাকলো। শাট আপ, যা তুই যা। দেখে আয় কে আসলো। রাতুল গা জ্বালানো হাসি দিয়ে উঠে দরজা খুলে বেরিয়ে গেল। আকাশ দুহাতে মুখ ডলল। ঘাড়ে হাত দিয়ে ডলতে ডলতে তাকালো সিলিং ফ্যানের দিকে। ভয় পেয়েছে আজকে সে, সত্যি পেয়েছে। আজ শুধু নয়, প্রেমে পড়ার পর থেকে প্রতিটা মুহূর্ত ভয়ে থাকে সে। নিজেকে তো হারিয়ে
বসেই আছে। অন্তত যেটুকু বাদ আছে সেটুকু যেন অন্তত হালাল সম্পর্ক অবধি বাঁচিয়ে রাখতে পারে, তার আগে কোনো সর্বনাশ ঘটিয়ে না ফেলে। হুড়মুড় করে রাতুল ঢুকলো ভিতরে। বিছানার সামনে এসে কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে, হাত দিয়ে ইশারা করছে বাইরে। হাঁপানির জন্য কথা বলতে পারছে না বেচারা। আকাশ কপাল কুঁচকে তাকিয়ে রইল। দুই ভুরু তুলে জিজ্ঞাসা করল, রাত্রে একইভাবে বারবার বাইরে দেখাচ্ছে। আকাশ হতভম্ব উঠে করিডোরে আসতে হতভম্ব হয়ে গেল। তাকালো রাতুলের দিকে। রাতুল অসহায় চোখ মুখে মাথা উপর নিচ করল। ড্রয়িং রুমে আধো আলোয় স্পষ্ট দুজন মানবে। বুঝতে অসুবিধা হলো না তারা আর কেউ নেই, স্বয়ং অয়ন মেহনাজ চৌধুরী আর ইনশিয়া রহমান। রাতুল লুকিয়ে দিল, আকাশের বাহু ধরে ঝাঁকি দিল। বিস্ময়মাখা গলায় বোকার মতো বলে উঠল, অয়ন ভাই, এটা কি করছে দেখতে পাচ্ছিস না? পাচ্ছি তো, সেটা এত সমস্যা? আমার চোখে তো পানি ছানি পড়েনি, ড্রিঙ্কও করিনি, তাহলে ভুলভাল দেখছি কেন? ভুলভাল নয়, যা দেখছি শিখে দেখছি। তার মানে তুইও দেখছিস একই জিনিস? দুজনে একসাথে পাগল হলাম কি করে? পিয়া তোর মাথা একেবারে খেয়েছে। আকাশ বিরক্তিতে শব্দ করলো। সেও অবাক হয়েছে। এটা অয়ন ভাই কি জোর করে করছে ওটা? আকাশ ঘুরে দাঁড়ালো। রাতুল্লাহ হয় দেখছে একটু আগে। দেখে মনে হচ্ছে জোর করে করছে না তো। আকাশ, অয়ন ভাই তো এত রোমান্টিক, বুঝিনি তো। বুঝবি কি করে? তোকে চুমু খাবে? চল ভিতরে চল। নির্লজ্জের মতো তাকিয়ে আছিস। যা দুষ্টু, বড় ভাইয়ের সিন আর জীবনে দেখতে পাবো? দেখতে দে, এমন করিস না। রাতুলের পাগলামি দেখে আকাশ বিরক্ত হয়। ছেলেটা সবসময় ফাজলামির মুডে থাকে। এক প্রকার টেনে এসছে ভিতরে নিয়ে এসে রাতুলকে। যেভাবে দুজনে, বুঝলি আকাশ, আমি নিশ্চিত ওদের মিটমাট হয়ে গেছে। আকাশ কিছু বুঝলো না, বল বলল না। বুঝতে পারছে সে। মনের ভিতরে আলাদা একটা শান্তি কাজ করলো। ভাইটা পাগল প্রায় ছিল এতগুলো বছর। সব ঠিক হবে এটা সে জানতো, সময় লাগবে এটা জানতো। আজ এক প্রকার নিশ্চিত হলো। করিডোরে পায়ের আওয়াজ পেতে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল আকাশ। শিয়ার অয়ন হেঁটে আসছে। আকাশকে দেখে লাল মুখ আরও লাল হয়ে গেল শিয়ার। আকাশ অবশ্য নির্বিকার রইল। কিছুক্ষণ আগে হলিউড সিনেমার সাক্ষী সে যে, সেটা মোটেও বুঝতে দিল না। স্বাভাবিক গলে বলল, প্রিয়া আমার রুমে ঝড়ের সময় এসেছিল। আমি রাতুলের রুমে এসে পড়েছি এ কারণে। ওকে ডাকার দরকার নেই, রুমে গিয়ে শুয়ে পড়ে। আমি এ রুমে শুয়ে পড়ছি। সে হালকা মাথা নাড়ল, ঝটপট চলে গেল নিজের রুমে। বাইরের দিকে তাকালো আকাশ। তুমি গিয়ে শুয়ে পড়ো, কাল কথা হবে বলে রাতুল এর ঘরে ঢুকে গেল। দরজা আটকাতে গিয়ে অয়নের দিকে তাকিয়ে বলল, লিপস্টিকটা মুছে আসতে পারতে। প্রথমবার তো নয়। আস তাহলে এত অসচেতনতা কেন? পরের বার সতর্ক থেকো। অফিসে এমন হলে মান সম্মান টানাটানি না লেগে। মুচকি হেসে দরজা আটকে দিল সে। অয়ন হতবিম্বল হয়ে দাঁড়িয়েছে। ভাই যে বুঝে গেছে সবটা ধরতে পারল। এক হাতে ঘাট ধরল, হেসে ফেলল। সে দরজার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বাঁকা হাসে ঢুকে গেল নিজের রুমে। সকাল 7টা। ধরনের বুকে আলো ফুটছে। জানলার পর্দা গোল, মিষ্টি রোদ ঘরে এসে হালকা উত্তাপ ছড়াচ্ছে। শীতের ভাব শেষ হয়ে প্রকৃতি পুরোদস্তে বসন্তের ছোঁয়া। তবে এখনকার আবহাওয়া বর্ষাকালের অনুভূতি বেশি চোখে পড়ার মতো। ঝিরিঝিরি মন ভালো করা এলোমেলো বাতাস। রোদ এসে চোখে মুখে লাগতে চোখ মুখ কুঁচকে প্রিয় কাঁধ হয়ে মুখ গুজল নরম বালিশে। কেমন একটা ভ্যানিলা স্যান্ডেল উড মিশ্রিত ঘ্রাণ এসে নাকে বাড়ি খেলো। ইস্কি মাতালকর ঘ্রাণ। প্রিয়া আবেশে মুখ ঘষল বালিশে, ভালোভাবে গায়ের কম্বলটা টেনে নিল, মাথাসহ ঢেকে ফেলল। ঘ্রাণটা আরও ছুঁয়ে গেল যেন। মিটিমিটি হেসে পাশের কোলবালিশটা জড়িয়ে ধরতে চাইল। এ কি, কোলবালিশটা কই? চোখ বুজে বিরক্তি মুখে হাত নাড়ল সামনে। না, এবারও পেল না। বিরক্ত হয়ে পিটপিট করে তাকালো। কোথাও নেই বালিশটা। নিচে পড়ে গেল। প্রিয়া আধবসা হয়ে বিছানার আশেপাশে উঁকি দিতে চমকে উঠল। তার বিছানার চাদরের রং পিঙ্কি পিঙ্কি। চেরি ব্লুসের ফুলগুলো উঠে কালো হয়ে গেল কি করে? ফট করে উঠে বসলো। মাথার খোলা চুলগুলো এলোমেলো হয়ে পাখির বাসার মতো দেখাচ্ছে। আশেপাশে তাকালো বড় বড় চোখ করে। এ কি, বিছানার কভার থেকে শুরু করে বালিশের কভার, চাদর সব কালো, এমনকি দরজা জানলার পর্দাগুলো।
কেমন একটা ডার্ক ভাইবে পুরো রুম জুড়ে। ঘুমের ঘোরে কালার ব্লাইন্ড হয়ে গেল নাকি? দু হাতে চোখ ডললো, আবার তাকালো। না, সব কালো, পুরো ঘর ভাইব কালো। পিঙ্কি থেকে সব কালো হওয়ার রহস্য জট খুলল কিছুক্ষণের মধ্যে। ঘুমের ঘোর ছাড়তেই মনে পড়ে গেল গত রাতের কথা। খেয়াল হলো সে মূলত আকাশের রুমে। সর্বনাশ, সে তো গান শুনছিল। ঘুমালো কখন? ঘুমালো তো, সে সোফায় ছিল। বিছানায় আসলো কখন? হতবুদ্ধি হয়ে গেলে এক মুহূর্তে। এদিক ওদিক তাকালো, আকাশকে কোথাও দেখতে পেল না। বিছানায় অবস্থায় দেখে বুঝলো একাই ঘুমিয়েছে রাতে। কপালে চিন্তার ভাঁজ পড়ল পিয়ার। মানুষটা কোথায় ঘুমিয়েছে রাতে? হঠাৎ পাশের বালিশটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল প্রিয়া। মুখ ডুবলো, ঘ্রাণ টেনে নিল। এই তো, এই ঘ্রাণটা আকাশের আশপাশে আসলে ঠিক এই ঘ্রাণটা পাওয়া যায়। সে কি আছে এই ঘ্রাণে? তার গলা শুকিয়ে এসলো, কেমন নেশা ধরে গেছে। শটাং হয়ে শুয়ে পড়লো, বালিশটা বুকে ধরে মুখ তুলল বালিশ থেকে। আকাশের শরীরের ঘ্রাণ। বেশ খানিকটা চোখ বুঝে পড়ে রইল। হঠাৎ হুঁশ হতে লাফিয়ে উঠল। লোকটা তাকে এমন রং ঢং করতে দেখলে কি ভাববে? গায়ের চাদরটা সরিয়ে বিছানা ছেড়ে নামলো। উদ্দেশ্য এই ঘ্রাণের উৎস খোঁজা। গায়ের ওড়নাটা ভালো মতো গায়ে জড়িয়ে গুটিসুটি পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। হরেক রকম জিনিস সাজানো। মুখ বাঁকালো। এই তাহলে রহস্য পুরুষ মানুষ হয়ে এত চকচকে স্কিনে। এ তো দেখি মেয়ে মানুষের থেকে বেশি রূপচর্চা করে। বিড়বিড়ে এটা ওটা হাতে তুলে নিলে, উল্টোপাল্টা দেখলে। বেশিরভাগ বিদেশি নামধাম, সবগুলো খুলে খুলে ঘ্রাণ শুকলো। তাকে মাতাল করা সেই ঘ্রাণের উৎস পাচ্ছে না। মুখ তুলে পুরো ড্রেসিং টেবিলে চোখ বুলালো একবার। একটা লক পার্টও লক করা। টানলো কিছুক্ষণ, খুলল না। আবার টানবে। হঠাৎই দরজায় টক টক শব্দে চমকে দুপা পিছিয়ে গেল। দরজা ঠেলে ভিতরে ঢুকলো আকাশ। প্রিয়া কাঁচুমাচু হয়ে দাঁড়িয়েছে। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে থেকে ভুরু কুচকালো আকাশ। গলায় ঝোলানো সফেদ টাওয়ালটা দিয়ে ঘাম মুছল মুখের। এগিয়ে গিয়ে খুলে পর্দা সরিয়ে জানলাগুলো খুলে দিল। প্রিয়া হা করে তাকিয়েছে। আকাশকে দেখে বোঝা যাচ্ছে জিম করে আসছে। টাইট ফিটিং হোয়াইট টি শার্ট আর 3/4 কার্গো প্যান্ট। হাতে জিম করা পেশিগুলো ফুলে ফেঁপে উঠছে। সেখান থেকে ঘাম ঝরিয়ে করছে, চিকচিক করে ঘামে। এই যে সমস্যা হয়ে গেল। ফট করে পিয়ার গলা শুকিয়ে গেল। রোবটের মতো দাঁড়িয়ে ওভাবে। আকাশ ঘুরে এসে মুখোমুখি দাঁড়ালো। চুপসে যাওয়া মুখটা নিয়ে পিয়া এদিক ওদিক চোখ লুকাচ্ছে। আকাশ নিঃশব্দে দেখলো সবটা। সদ্য ঘুম ভাঙা ফুলো ফুলো মুখটা, এলোমেলো খোলা চুল, কি যে আদরে লাগছে। আকাশের ইচ্ছে করছে টপাটপ ওই লাল ফুলো গালে চুমু খেতে। তবে অবাস্তব ইচ্ছেটা নিজের মনের মধ্যে দমিয়ে গলা ভারী করে বলল, এ রুমে কি থাকার নিয়ত করছো? রাতে তো ঘরছাড়া করেছিলে, এখনো কি? আকাশ কথা শেষ করতে পারল না। পিয়া দুহাত সামনে তুলে থামিয়ে দিল। এই না না, যাচ্ছি আমার রুমে। রাতে ডাকলেই পারতেন, ডাকেননি কেন? এখন তো বলবে মহিষের মতো তো ঘুমা। শুধু সাউন্ড বক্স ডাকা বাদ রেখেছ। 20টা ঘুমের ওষুধ খেলেও তো মানুষ এত গভীর ঘুম হয় না। শোয়ার স্টাইলের কথা আর কি বলবো। হুট করে রাত বেরোতে কেউ দেখলে হাত পা ভাঙা ভূত ভেবে ভয়ে পালাবে। আর খাট তো তোমার একা লাগে। হাত পা ছড়িয়ে কি অবস্থা। তার উপর নাক তো মাশাআল্লাহ ঢাকবো। এ রুমে আশেপাশে থাকলে আমি আজ কালা হয়ে যেতাম। পিয়ের চোখ মুখ সে অবিশ্বাস ঠিকরে পড়ল যেন। এ লোক বলে কি সে মহিষের মতো ঘুমায়? নাক ডাকে প্রতিবাদ করে উঠল, মিথ্যে কথা, আমি মোটেও এমন করি না। আকাশ পাশ কাটিয়ে গিয়ে বসলো বিছানায়। তোয়ালে দিয়ে মাথা বুক হাত মুছতে লাগলো। সহজ গলা বলে, এখন বলবে মেয়ে মানুষ এমনই, সহজে তাদের দুর্বলতা স্বীকার করে না। প্রমাণ লাগবে, দাঁড়াও। আকাশ ফোন থেকে এডিটেড ভয়েস রেকর্ড বের করলো একটা, বাজিয়ে দিল। ফোন এগিয়ে দিল প্রিয়ার দিকে। প্রিয়া হতভম্বল, চোয়াল ঝুলে পড়ল। কই, আপু তো কখনো বলেনি তাকে এই কথা। হ্যাঁ, মানছে তার শোয়ার স্টাইল ভালো না, একটু এলোমেলোভাবে শোয়। আচ্ছা মানলো, সে একটু বেশি এলোমেলোভাবে, তাই বলে নাক ডাকে এটা মানবে সে? কাঁদো কাঁদো মুখ করে ফেললো। আপনি এটা? আকাশ পেট ফেটে হাসি আসছে। প্রিয়ার চোখ ছলছল করছে। অপমানিত বোধ করছে বোধহয়। আকাশ ওই অভিমানী মুখের মায়াটা বুকে এসে তীরের মতো লাগলো। উঠে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে প্রিয় সজোরে পায়ে একটা পাড়া দিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আচমকা এমন করে আকাশের পায়ের ব্যথায় মুখ কুঁচকে ফেললো। প্রিয়া চলে যেতে এবার শব্দ করে হেসে ফেলল।
নাক ডাকার কথাটা খেপানোর জন্য, তবে এলোমেলো শোয়ার কথাটা একদম মিথ্যে নয়, ভয়াবহ সত্যি। সকালবেলা এসেছে সে রুমে জিমে যাওয়ার জন্য জামা কাপড় নিতে, সাথে ঘুমন্ত পরিটাকে দেখতে। কিন্তু এ কি, পরি তো হাত পা চার করে দিয়ে শুয়ে আছে, শীতে বারবার নড়াচড়া করছে। এদিকে গায়ে দেওয়া চাদর মেঝে পড়ে আছে। আকাশ সুন্দর করে ঢেকে দিল প্রিয়াকে। হাত চাপিয়ে ভালোভাবে শুয়ে নিঃশব্দে বেরিয়ে এসেছিল রুম থেকে। আকাশ এবার উঠে গিয়ে দরজা আটকে এসে বিছানায় বসলো। নিচু হয়ে প্রিয়ার মাথার বালিশে মুখ ডুবালো। প্রিয়ার শরীরের ঘ্রাণ কি শ্যাম্পু ব্যবহার করে মেয়েটা। আজ শুক্রবার, এই 5 মাসের মধ্যে আজ প্রথম স্বেচ্ছায় অয়ন বাসাতে। এতদিন বাসায় থাকার কোনো কারণ ছিল না। সে তার সামনে আসলে অপ্রস্তুত হয়ে যেত, বিরক্ত হতো। তাই ওদিন একগাদা কাজ বানিয়ে অফিসের সময় কাটাতো। আজ বাকিদের সাথেও কাজে লাগিয়ে দিত। আজ অবশ্য সেসবের বালাই নেই, সেসব করার কোনো কারণ নেই। রাকিব রেদওয়ান গেছে এয়ারপোর্টে, তুষির আকারে আসছে সামনের মঙ্গলবার কক্সবাজারে যাওয়া। এখানে তো 4 দিন সময় কাটিয়ে তারপরে একসাথে সবাই রওনা হবে কক্সবাজারের উদ্দেশ্যে। হাজার হাজার ডাইনিং টেবিলে এসে হাজির হলো রাতুল। পারভিন খালা রান্না করছে প্রায় শেষের দিকে। খাবার খেতে কেউ নামেনি। ফ্রিজ খুলে একটা আপেল বের করে বসলো টেবিলে। একে একে নেমে এলো বাকি সবাই। পিয়া চেয়ার টেনে বসলো, আকাশকে খুঁজলো। আকাশ নামেনি এখনো। উপরের করিডোরের দরজা খোলার শব্দ হলো। অয়ন নেমে এসে রাতুলের মুখে বাঁকা হাসি গেল। আর চোখে থাকলো শিয়ার দিকে। শিয়া অজান্তে লজ্জা পাচ্ছে। অয়নের মুখোমুখি বসলো শিয়ার। বাকিদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করলো দুজনে। অবশ্য এখানে রাতুল বাদে কেউ গত রাতের খবর জানে না। আবার রাতুল যে জানে বিষয়টা, সেটা আবার অয়ন সে জানে না। সে চোখ পড়ল অয়নের দিকে। সাদা টি শার্ট, ধূসর ট্রাউজার, চুল ভেজা, সদ্য গোসল শেষে, মুখে স্বাভাবিক ভাঙা বানানোর চেষ্টা করছে, কিন্তু চোখের নিচে হালকা ক্লান্তি লুকোনো যাচ্ছে না। রাতে ঘুমায়নি, বোঝা যাচ্ছে। অয়ন তাকালো এক নজর, কিন্তু খুব দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। অয়ন চেয়ার টেনে বসতে রান্নাঘর থেকে পারভিন খালা উঁকি দিলেন। খাবার দেই বাবা আপনাদের? দেন খালা। অয়ন আবার প্রিয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলো। প্রিয়া হাসলো। অয়নের সাথে তার তেমন একটা আলাপ নেই, দু একবার কথা হয়েছে এই যা। এছাড়া এরকমভাবে একসাথে সবার খাওয়া দাওয়া বোধহয় আজই প্রথম। তাই গল্প আড্ডা কখনো হয়ে ওঠেনি। আজ সব দিনের ব্যতিক্রম দেখে খানিকটা অবাক হয়েছে প্রিয়া। আজ রোজকার শুনশান হয়ে থাকা কটেজে দরজা জানলা সব খোলা। ভেতরে আছে, ঢুকছে নির্দ্বিধায়। রান্নাঘর থেকে ভাজা পরোটা আর সুজির হালুয়ার গন্ধ ভেসে ডাইনিং স্পেস ভরিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আকাশ নেমে গেল। গ্রে কালারের একটা শার্ট আর হোয়াইট ট্রাউজার। আকাশ গোসল করে নামছে, ভেজা চুল চিকচিক করছে। আকাশ রাতুলে চোখাচোখি হলো, বাঁকা হাসি খেলে গেল দুজনের চোখে। আকাশ শব্দ করে চেয়ার টেনে ভাইয়ের পাশে বসলো। গুড মর্নিং। মর্নিং। আজকে বাড়িতে কি মনে করে? অয়ন খালি প্লেটের দেখে দৃষ্টি তুলল, ভাইয়ের দিকে তাকালো। আকাশ মিটে মিটে হাসছে। বাড়িতে থাকা মানা? তা কখন বললাম? অয়ন কিছু বলল না, ভান নির্লিপ্ত রইল। আকাশ আশায় হালকা লজ্জা লজ্জা লাগছে তার। কালকে কি নাকি দেখেছে খোদা জানে। অয়ন প্লেটে ডিম কাটছে খুব মনোযোগ দিয়ে, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি লুকোনো যাচ্ছে না। সে পানি ঢালতে গিয়ে গ্লাসটা একটু বেশি ভরে ফেললো। রাতুল এবার শব্দ করে হেসে ফেলল। প্রিয়ার দিকে তাকিয়ে বলল, প্রিয়া ডুবে ডুবে জল খাও বোঝো। প্রিয়া সুজির হালুয়া মুখে দিচ্ছিল, চামচে মুখ ধরা অবস্থায় অবাক চোখে রাতুলের দিকে তাকায়। কথাটা এখন বলার কারণ বুঝতে চাইলো আর কি। কেন ভাইয়া? আচ্ছা তোমার বয়স কত? সামনে 19 হবে। বিয়ের পর বয়স কিন্তু পার হয়ে গেছে। প্রিয়া লাজুক মুখে আকাশের দিকে তাকালো। কেন তাকা সে নিজেও জানে না। তবে শিয়ার বিয়ে না হওয়া অবধি তোমার হচ্ছে না এটা নিশ্চিত। প্রিয়া মাথা নাড়ল। তা তো হবেই না। তাহলে তোমার কি মনে হয় না তোমার এখন দুলাভাই আনা দরকার? প্রিয়া মুখ অসহায়ের মতো বানালো, ঠোঁট উঠে বলল, তা তো সব সময়ই মনে হয়। আহ, শুধু মনে হলে কি চলবে? এটার জন্য দুলাভাই পটাতে হবে না? রাতুল থামবি? সে কপট ধমক দিল। রাতুল মোটেও পাত্তা দিল না। আকাশের দিকে ফিরে বলল, হলিউড মুভি পরে চলবে, আগে একটা খাঁটি বাংলা মুভির আয়োজন করেছে। ওই যে পুরো মুভি জুড়ে মান অভিমান মার কাটাকাটি, শেষে নায়ক নায়িকার মিলায় আর লাশ দৃশ্যে দেখায়। কাজী সাহেব বলেছেন
বলো মা কবুল। নায়িকা কেঁদে কবুল বলছে। আকাশ ভাইয়ের দিকে তাকালো। ভাইয়া বুদ্ধিটা কিন্তু নেহাত মন্দ নয়। অয়ন বেকার চোখ রাঙিয়ে তাকালো দুজনের দিকে। রাতুল যে সবই জানে বুঝে গেছে এবার। বিষয়টা সেও ধরতে পেরেছে। লজ্জায় লাল হয়ে যাচ্ছে পুরোটা। মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে খাবার নড়াচড়া করে যাচ্ছে। রিয়ানও মিটিমিটি হাসছে। সকাল সকাল রাতুল তাদের জানিয়েছে বই কি গত রাতে হলিউড মুভির সিনের কথা। তাদের আর বুঝতে বাকি নেই রেদওয়ানের প্ল্যান খাপে খাপ কাজ করে গেছে। আকাশ প্রিয়ার দিকে আর চোখে তাকালো। প্রিয়া অবুঝের মতো হা করে শুনছে সবার কথা। রাতুলের দিকে তাকিয়ে মুখ ফুলে বলল, আমি কি কিছু মিস করছি? তা বলতে পারো। এসিন কাল ভদ্রে চোখে পড়ে। আমিও দেখব। বাচ্চাদের মতো গাল ফুলেলো প্রিয়া। রাতুল বাঁকা হেসে তাকালো আকাশের দিকে। কিরে আকাশ, দেখাবি ওকে? আকাশ চোখ গরম করে তাকালো। রাতুল মাথা নিচু করে হাসতে হাসতে হালুয়া মুখে পড়ল। রাতুল ভাইয়া, বললি না তো? রাতুল একবার অয়ন একবার শিয়া পরপর দুজনের দিকে তাকালো। গম্ভীর হওয়ার চেষ্টা করলো। সবাই জানে যখন দুপক্ষের সব থেকে কাছের মানুষটিকে না জানানো কি ঠিক হয়েছে? অয়ন হেসে ফেলল। মাথা তুলে তাকালো সোজা শিয়ার দিকে। শিয়াও তাকালো। চোখাচোখি হলো দু বোনে। প্রিয়া বোনের দিকে তাকিয়ে আছে। সে লজ্জায় চোখ সরিয়ে নিল। রাতুল টেবিলে আঙ্গুল ঠুকে বলল, দেখেছিস? সিঙ্ক্রোনাইজ মুভমেন্ট। রিয়ান শব্দ করে হেসে নাটকীয় ভঙ্গিতে বলল, আমাদের সামনে অভিনয় করল না, আমরা কিন্তু সব জানি। সে আবার সত্যি হেসে পেল। অয়ন আর গম্ভীর থাকার চেষ্টা করলো না। মাথা নেড়ে বলল, তোদের কল্পনা শক্তি খুব প্রবল। তীব্র প্রতিবাদ করে উঠল রাতুল। মোটেও না, কাল যা দেখছি ওটা কল্পনা হতেই পারে না, তাই না আকাশ? সে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে মন চাচ্ছে। ছেলেগুলো এত ফাজিল কেন? ভাইয়া, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কিছু একটা সবাই জানে, শুধু আমি বাদে। রাতুল টিস্যু দিয়ে হাত মুছে দু হাতে টেবিলে রেখে খুব সিরিয়াস হওয়ার চেষ্টা করলো। শিয়ার চোখের ইশারায় বারবার না করছে। রাতুল সেদিকেও দেখলো না। প্রিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার একমাত্র দুলাভাই যে অয়ন ভাই, সেটা তোমার জানা ছিল না প্রিয়া? প্রিয়া হাতের হালুয়া চামচখানা প্লেটের উপর ঝনঝন করে শব্দ হলো। চোয়াল ঝুলে গলা ছুঁয়েছে। চোখ দুটো বড় বড় করছে, যেন ঠিকরে বের হয়ে আসতে চাইছে। বোনের দিকে তাকালো প্রিয়া। সে কি বলবে? এমন অপ্রস্তুত অবস্থায় ফেলে দেওয়ার মানে হয় কোনো? সবাই জানে প্রিয়াকেও আজই জানাতে। সবার সামনে এভাবে লজ্জা দেওয়ার মানে হয়? প্রিয়া কথা হারিয়ে ফেলছে। দু হাতে খামচা ধরছে শিয়ার বাম হাতের বাহু। ঝড়ের গতিতে ঝাঁকে উঠল। সত্যি? সে বোনের দিকে তাকালো। আর চোখে মুচকে আসা অয়নকে দেখে প্রিয়ার দিকে তাকিয়ে উপনিচ করলো। প্রিয়া বোনকে ছেড়ে দু হাতে মাথার চুল খামচে দিল। এত বড় কাহিনী বলিসনি কেন? আমার একমাত্র বোন প্রেম করে আর আমি জানি না? কবে থেকে বল? আমি বলছি তোমার বোন আর কি বলবে? প্রিয়া গোল গোল চোখ করে রাতুলের দিকে মুখ করে বসলো। রাতুল 7 বছর আগের কাহিনী থেকে শুরু করে গতকালে অবধি সংক্ষেপে জানালো প্রিয়াকে। সব শোনার পর প্রিয়া খুশিতে স্থানকাল ভুলে লাফাতে ইচ্ছে করলো। বয়স্কদের মতো করে বুকে হাত গুজে মাঝা ঝাঁকলো। এর জন্যই তো বলি মিস ইনশিয়া রহমানের জীবনে এত কিসের দুঃখ। সকাল বিকাল উদাস হয়ে বসে থাকে, একা একা চোখের পানি ফেলে। কার খেয়ালে আজ হিসাব মিলাচ্ছে। সবাই শব্দ করে হেসে ফেলল। সে বোনের মাথায় হালকা করে চারটি মারল। প্রিয়া এক লাফে উঠে গেল অয়নের কাছে। পাশে চেয়ারে বসে রাতুল তার দিকে ফিরল। ভাইয়া, যদি একটু। রাতুল প্রিয়ার ইশারা বুঝলো। ফট করে চেয়ার ছেড়ে অন্য চেয়ারে বসলো। প্রিয়া বসলো অয়নের পাশে। গালে হাত দিয়ে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল অয়নের দিকে। আহারে, আমার একমাত্র ভাই এতদিন লুকিয়ে থাকার মানে হয়? আমার ভয়ে লুকিয়েছিলেন বুঝি? এখন কিন্তু ছাড়ছেন? আমি একদম ছাড়াছাড়ি। প্রিয়া নাটকের রীতিমতো হাসতে হাসতে কাশি উঠে গেছে সবার। আকাশ স্বভাব সুলভ চেপে হাসছে। অয়ন হাত রাখলো প্রিয়ার মাথায়। আলতো হাতে এলোমেলো করে দিল চুল। আমাকে তোমার মনে নেই? তোমার বোন আমার সাথে দেখা করতে আসার সময় তোমাকে নিয়ে আসতো। তোমার তখন 10-12 বোধহয়। ও, ওটা আমার জিজু। সেটা জানলে তো মনোযোগ দিয়ে দেখতাম। তখন তো বলতো বড় ভাই, তাই বোকার মতো খেয়াল দেইনি। বেশ, এবার তুমিও আমাকে একটু খেয়াল করো, আমি তোমাকে খেয়াল করবো। শালি মানে আধি ঘরেলি। শিয়ার দিকে তাকিয়ে চোখ টুকলো অয়ন। শিয়া মুচকে এসে চোখ রাঙালো। বাকিরা হেসে পড়ল। খাবার টেবিলে জমজমাট আড্ডার পর যার যার ঘরে চলে এসেছে। ফ্লাইট শেষ হয়ে রাকা তুষিকে নিয়ে রেদওয়ানরা
এখনো ফেরেনি। জুম্মার নামাজ পড়তে বের হবে ছেলেরা। প্রিয়া এতক্ষণ বোনের পিছনে ঘুরঘুর করছে। বোনকে নানা রকমভাবে বিরক্ত করে নিজের ঘরে এসে শাওয়ার নিয়ে বেরিয়েছে ছাদে রোদে চুল শুকাতে। হঠাৎ কি একটা খেয়াল হতে ছুটল নিচের দিকে, এসে থামলো আকাশের রুমের সামনে। আজ শুক্রবার তো, নিশ্চয় নামাজে যাবেন উনি। এতদিন তো শুক্রবারে অফিসে থাকতো। আকাশকে পাঞ্জাবিতে দেখা হয়নি কখনো, আজকে তো নিশ্চয় পড়বে। করিডোর জুড়ে পায়চারি করলো প্রিয়া। মিনিট 10 মাথায় আকাশ বেরিয়ে এলো দরজা খুলে। প্রিয়া ঘুরে তাকিয়ে মুখ শুকনো করে ফেললো। পাঞ্জাবি পরেনি আকাশ, নুট পার্পল কালারের একটা শার্ট আর হোয়াইট প্যান্ট। টুপিটা হাত থেকে পকেটে গুজলো। প্রিয়া আকস্মিক সামনে এসে দাঁড়ালো। আকাশ দরজাকে ঘুরে প্রিয়াকে এভাবে দেখে চমকে উঠল। কি সমস্যা, এভাবে উপরে উঠছো কেন? কথার কি ছিরি, উপরে উঠছে মানে কি? সরে দাঁড়ো, এত ঘেঁষে দাঁড়াবে না। ঘেঁষে কোথায় দাঁড়িয়েছি, আরও দূরে। প্রিয়া বিরক্ত ভঙ্গিতে পিছিয়ে দাঁড়ালো, হতাশ গেলে বলল, শুক্রবারের দিন নামাজে যাচ্ছেন, পাঞ্জাবি বললে সমস্যা কি? আকাশ কপালে ভাঁজ পড়ল। মেয়েটার মাথায় হঠাৎ এই কথা কেন আসলো বুঝতেছে। ফোন বের করে সময় দেখলো, গম্ভীর করে বলল, অভ্যাস নেই। লোকটা মহা ব্যাকডেটেড। পাঞ্জাবি পরার নাকি অভ্যাস নেই। পুরুষ হয়ে জন্মেছে অথচ পাঞ্জাবি পরে না, ভাবা যায়? সাদেকে বলি রসকসহীন। তীব্র অধিকারবোধ কণ্ঠে বলল, করে নিন। আকাশ সে অধিকারবোধ ধরতে পারল না, তবে না বোঝার ভাব করে বলল, কেন কেন? প্রিয়া চোখ সরল অন্যদিকে, মিনমিনিয়ে জবাব দিল, এমনি। আকাশ শব্দহীন হাসল। প্রিয়ার নজর সেটা পড়ার আগে সযত্নে আড়াল করল সে হাসি। মাথা নুয়ে আনলো প্রিয়ার কানের কাছে, ফিসফিসে বলল, তোমার পছন্দ। আকাশ শরীরের সেই কড়া ঘ্রাণ এসে লাগলো প্রিয়ার নাকে মুখে। আকাশ বোধহয় এবার শাওয়ার নিয়েছে। দিনের মধ্যে একবার শাওয়ার নিতে হয় এই লোকের। আধ ভেজা চুলে ছোঁয়া লাগলো প্রিয়ার কপালে, ডান পাশে শিউরে উঠল সে। মেঘাচ্ছন্নের মতো জবাব দিল, খুবই। আকাশ এবার সরে আসলো প্রিয়া থেকে। এই মেয়ের এত কাছে গেলে তার দিন দুনিয়া হিসাব গরমিল হয়ে যায়। ভাবলেছিনভাবে বলল, কেমন একটা বয়স্ক লাগে। আপনি তো বয়স্ক। প্রিয়া বোকার মতো কথায় কপাল কুঁচকে ফেলে আকাশ। বলে কি এই মেয়েকে বয়স্ক? আকাশ এহনাজ চৌধুরী, আমি বয়স্ক? চোখের কি মাথা গেছো? না, খাইনি তো, আগে বলিনি কখনো। মানে আপনার যে বেশি বয়স সেটা বোঝা যায় না, ভালো মেনটেন করে আর কি। আকাশ রীতিমতো থতমত হয়ে গেল। প্রিয়াকে দেখে মনে হলো না সে ইয়ার্কি করছে, কথাগুলো বলছে, বরং মুখের ভঙ্গিতে স্পষ্ট সে খুব সিরিয়াসভাবে কথাগুলো বলছে। আকাশ চট করে বলল, আই মে, আই এম অনলি 28। মুসলিম হয়েছিল আপনার? মুসলমানি হয়েছিল আপনার? বিয়ের কথায় আকাশের কাশি উঠে গেল। কোন কথার মাঝে কোনো কথা বলে, মাথা খারাপ নাকি? কঠিন গলে বলল, হোয়াট রাবিশ। প্রিয়া অবশ্য এ ধরনের ধমকাকে ইয়াত্তা করল না, বড় মানুষের ভঙ্গিতে বলল, 8-10 বছর বয়সে নিশ্চয়। ভাবুন, আপনি যখন পুরুষ হচ্ছিল তখন আমার সবে জন্ম। নিজেকে এরপরও বয়স্ক বলবেন না? এহেন বোকার যুক্তিতে কি বলতে থাকতে পারে আকাশে। হঠাৎ চোখে তাকালো সামনের গাধার দিকে। মাথার সমস্যা কি জন্ম থেকে? প্রিয়া দুদিকে মাথা নাড়ল। সমস্যা নেই, তবে মা বলে 2 বছর বয়সে নাকি একবার কোমরের উপর উবুর হয়ে পড়ে গেছিলাম। আকাশ নাক মুখ ছিটকাল। প্রিয়া মুখ বেজার করে তা দেখে। নাক ছিটকালুম না, কোমর পরিষ্কার ছিল। তাই তারপর থেকে একটু বেশি কথা বলি। আকাশের দেওয়াল কপালে ঠুকরাতে ইচ্ছে করলো। কার সাথে কথা বলছে? দাঁতে দাঁত পিষে প্রিয়ার দিকে তাকালো একটু। খোদা কার পাল্লে ফেললো শেষমেশ? কোমরের পাগল? খোদা মাফ করো। আকাশ আর 1 সেকেন্ডও দাঁড়ানো না, নিচে রাতুল অপেক্ষা করছে। অয়ন ভাই ক্রমাগত মেসেজ করছে নামার জন্য, নামাজে দেরি হয়েছে সে। এখানে এই কথা কোমর করা পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। সিঁড়ি দিয়ে নামতে নামতে কপাল চাপড়ারা আকাশ উপর দিকে তাকিয়ে মাথা দুদিকে নেড়ে হতাশ গলায় বিড়বিড় করল, খোদা, আকাশ এখনো চৌধুরীর বউ হবে? কোমরটে পড়া পাগল, এই কেমন লোকসমক্ষে গোপন রাখতে পারলেই বাঁচি। এ তৌফিক দান করো খোদা। প্রিয় বিরক্ত মুখে তাকিয়ে রইল। এত করে বলার পর পাঞ্জাবি বললেন তেরা লোকটা। মাঝখান থেকে তাকে কোমরের পাগল বলল, অপমান, এ ঘোর অপমান। মুখ ভেঙচে ঘরে ঢুকে গেল। রোদ পড়ে গেছে। প্রকৃতির দাবিতে ঠান্ডা বাতাস বইছে।
বেশিরভাগ গাছেই এখনও নতুন পাতা গজানো শুরু করেনি। জুম্মার দিন শেষ হয়ে নীরব এলাকা আরও নীরব হয়ে গেছে। নামাজ পড়ে রাস্তার ধারে চায়ের আড্ডায় মেতেছে তিনজন। অয়নকে এমন রূপে পাওয়া যায় না আজ বহু বছর। অথচ ভাইটা আজ নিজে থেকে হই হুল্লোড়ে ব্যস্ত। আকাশ শান্তির হাসি আসলেন। অয়ন বরাবর আকাশের উল্টো। আকাশ যতটা গম্ভীর, জনসভায় বিমুখ, অয়ন ততটা আমোদপ্রিয়। সে সাথে বিচ্ছেদের পর সেসব দূরে সরে যায় সে। আকাশের থেকে দ্বিগুণ গম্ভীর হয়ে যায়। পরিবার, বন্ধুবান্ধব সবার থেকে এক প্রকার সরিয়ে রাখত নিজেকে। আজ সে ফিরে আসতে না আসতে একদিনের ভেতর সেই পুরনো ভাইকে দেখে আকাশ খোদার কাছে কৃতজ্ঞ। রাতুল চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখলো। ভাই, বিয়েটা করে ফেলা উচিত তোমাদের। অয়ন মিটমিটে এসে চুমুক দিয়ে নিজের কাপে। কেন তোরা তো জলদি কেন? আপনার আমার মোটেও জলদি না। আপনার বিয়ে হলে আমরা পরপর আরেকটা বিয়ে খেতে পারবো আর কি। আকাশ চোখ রাঙালো। সবার হাটের হাড়ি ভাঙা এই ছেলের স্বভাব, না করলে সরে না। অয়ন বুড়োচোরা তুলল। কার বিয়ে? কেন? আকাশ। কার আকাশ? বেচারা বউয়ের কাছে না পেয়ে শুকিয়ে যাচ্ছে একদম। শাট আপ রাহুল। আকাশের ধমক, চোখ রাঙানো গায়ে মাখল না। ঘেঁষে দাঁড়ালো অয়নের পাশে। ভাই, অভিযোগ চাইলে করতে পারি। শালিকা আপনার একটা, সেটাই চোখ দেওয়ার মতো মহাপাপ করতে পারতাম আমরা। কিন্তু যেখানে আকাশ মানে না, মানে বিয়াই বিয়ানির এক একটা বিষয় আছে। তাই আপনার শালিকা আমাদের বোন, আপনাদের আমাদের ভাবি। জগা কিছুর কথার ধরনে ধরতে সময় লাগলো অনেক খানিকটা। চোখ মুছে চিন্তার ভাঁজ এনে ভাবলো খানিকক্ষণ। রিয়নও থয় হয়ে গেছে। কার কথা বলছে? রাতুল? প্রিয়া? না, তা কি করে হয়? অয়ন চমকে তাকালো আকাশের দিকে। ভাই, প্রিয়া? আকাশ সজোরে মাথা নাড়ল দুদিকে। রাতুল চোখের ইশারায় থামতে বলল। ভাইকেও না করলো। ওসব কিছু না, ওর ফাজলামি। রাতুল মহা ব্যস্ত হয়ে গেল আকাশের কথা মিথ্যে প্রমাণে। মুখ খুলবো আমি, খুলবো? আর একটা ফালতু কথা বললে তোর চাকরি নয়। রাতুল কপট আহত চোখে তাকালো সবার দিকে। আমাকে তো এই কথা বলতে পারলে আকাশ, পারলাম। যেটা বললাম সেটা করতেও পারবো। মুখ বন্ধ রাখ, ফালতু কথা অফ কর। অয়ন কিছু বলতে যাবে আকাশ ইশারায় নিষেধ করলো। সেরকম কিছু নয়, এটা বোঝালো আর কি। হাঁটা ধরলো কটেজের দিকে। আকাশ প্রিয়া পর্ব 6। পুরো গল্পটা প্লেলিস্টে। সাজের মায়ের গল্পটা দেব। আর আমৃত্যু ভালোবেসে গল্পটা, ওটা গল্প শেষ হয়ে গেছে।